সালাম আলাইকুম। আজকে সেমিনারের আগে আমি একটু বিপিআরবি নিয়ে কিছু ব্রিফিং দিই, 2-4-5 মিনিট। তারপর আমরা সেমিনারের মূল টপিকে চলে যাব। আমরা আহ, যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের এই এইটা হচ্ছে বিপিআরবির ওয়েবসাইট। এখানে আপনারা জানেন যে আমাদের 3 প্রকারের বিপিআরবি হলো বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড। এই বিপিআরবি তে 3 প্রকারের রেজিস্ট্রেশন আছে। 3 প্রকারের রেজিস্ট্রেশনের মধ্যে একটা হচ্ছে রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার। এই যে দেখেন রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার। ইসিপিএসটা ব্র্যাকেটে লেখার উদ্দেশ্য হচ্ছে অনেকে এটা ইসিপিএস নামে জানে। আসলে এটার নাম ইসিপিএস না, এটার নাম হলো রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার। এই রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার হলে ইসিপিএস মানে রাজুকে এনলিস্টমেন্ট করা যায়। সেই জন্যই এটা মানে অনেকে ইসিপিএস নামে জানে। যেমন মানে আমরা যেমন এই যে ছোট ছোট 3 চাকার গাড়িগুলিকে আমরা সিএনজি বলি। আসলে সেটা সিএনজি না। সিএনজি সিএনজি তো হলো একটা জ্বালানি। তো যাই হোক, এটা ভেবে অনেক সময় এমন এমন নাম হয়ে যায় যে যেটা আসল নাম না আর কি। তো এইটাও এরকম একটা নাম, যে রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার হলো আসল নাম। তো এটা যেহেতু রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার হলে রাজুকে এনলিস্টমেন্ট করা যায়, সেই জন্য এটার নাম অনেকে মনে করে এটা ইসিপিএস। তো এই রেজিস্টার্ড ইঞ্জিনিয়ারের আসলে উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে যার এই রেজিস্ট্রেশনটা থাকবে, সে রেজিস্টার্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা রেজিস্টার্ড জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা রেজিস্টার্ড প্লাম্বিং ইঞ্জিনিয়ার, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে যারা রেজিস্ট্রেশনটা পাবে, তাদের এটার উদ্দেশ্যটা হচ্ছে ফিউচারে আমাদের যে টার্গেট, সেই টার্গেটটা হলো বাংলাদেশের যে কোনো অথরিটিতে গিয়ে যেন সে ডিজাইন করতে পারে, মানে আলাদাভাবে তাকে এনলিস্টমেন্ট করতে না হয়। এই এই উদ্দেশ্যকে সামনে রেখে এটা আগানো হচ্ছে। এবং মানে ফিউচারে আমরা হয়তো সেটা অ্যাচিভ করতে পারবো। এখনো পর্যন্ত এটা সবাই মেনে নেয় নাই, বাট মেনে নেওয়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড কাজগুলি সেগুলি চলছে। এটা হচ্ছে এক প্রকার। আরেকটা হলো রেজিস্ট্রেশন ডোমেস্টিক পিএনজি। আমরা এটাকে মানে সংক্ষেপে পিএনজি বলি, কিন্তু আসলে এটা আসলে ডোমেস্টিক পিঞ্চ। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য পিঞ্চ প্রযোজ্য একটা পিঞ্চ। এটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া যাবে না, কারণ এটার সাথে আন্তর্জাতিক যে রুলস এন্ড রেগুলেশন আছে তার সাথে কিছু ডেভিয়েশন আছে। আমরা কিছুটা ইজি করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই ডোমেস্টিক পিঞ্চটা রেখেছি। এটা হলো আরেক প্রকার রেজিস্ট্রেশন। এরপরের লাভ মানে ফাইনাল যে ধাপটা সেটা হলো ইন্টারন্যাশনাল পিঞ্চ, ইন্ট পি নামে। এটা হলো একেবারে আন্তর্জাতিক মানে, অর্থাৎ তাদের যে ক্রাইটেরিয়া গাইডলাইন যা আছে সবকিছু মেনটেন করে এই পিঞ্চটা দেওয়া হয়। এটা থাকলে এটাকে বিদেশে সব জায়গায় আপনাকে মানে তাদের পিঞ্চের ইকুইভ্যালেন্ট হিসেবে কনসিডার মানে করতে পারে। মানে এটা আমরা কাউকে তো বাধ্য করতে পারি না, করতে পারে। এই হলো টার্গেট। এটার টার্গেট সেটা করার জন্য মানে বিপিআরবি কে ইন্টারন্যাশনাল রিকগনিশন নিতে হবে। সেটার জন্য প্রক্রিয়াধীন মানে কাজকর্ম প্রক্রিয়াধীন আছে। তো যাই হোক, এই যে 3 প্রকারের রেজিস্ট্রেশন আছে, এই 3 প্রকারের রেজিস্ট্রেশনের মধ্যে যারা মানে আমার মনে হয় যে এইটা দিয়ে শুরু করতে পারেন। এটা হয়ে যাওয়ার পরে 2-3 বছর পরে হয়তো আপনি ডোমেস্টিক পিএনজির জন্য অ্যাপ্লাই করলেন। তারপরে সেটাও হয়ে গেলে তারপরে ধরেন 2-3 বছর পরে আপনি এটার জন্য অ্যাপ্লাই করলেন। তাহলে আপনার জিনিসটা মানে ঠিকভাবে আগাবে আমার মনে হয়। এবং এটা আপনার আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের সাথেও আহ, এটা যায় এবং ভালো হবে। প্লাস মানে এটা একটা সিস্টেমেটিক একটা ওয়েতে আপনি চলে গেলেন। তো এখানে অনেক প্রশ্ন আছে, সেগুলি আমরা এখানে আনসার দিব না। আমরা সেগুলি নিয়ে আলাপ করব না, আমাদের অন্য কাজ আছে, সময় নষ্ট করব না। এবং এই রিলেটেড এই রিলেটেড আপনারা যদি আরো কিছু জানতে চান, আপনারা এখানে গেলে এই যে মোরে যদি ক্লিক করেন, দেখবেন এখানে সিপিডি গাইডলাইন আছে, ডাউনলোড সেকশন আছে যেখানে সব কিছু ডাউনলোড করা যায়। মানে ডাউনলোড সেকশনে যদি আপনি যান,
দেখবেন যে এই যে দেখেন, মানে বিপিআরবি ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের মধ্যে একদম সব দেওয়া আছে। কোনটা কিভাবে কি হয় না হয় মানে এখানে যা কিছু আছে সবকিছু আপনি এই ওয়েবসাইটে গেলে পাবেন। পেমেন্ট, আপনি যেখানে থাকবেন সেখান থেকে ব্যাংকে জমা দিলে পেমেন্ট হয়ে যাবে। এইভাবেই মোটামুটি ভাবে সিস্টেমটা এমন ভাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে যাতে বিপিআরবি অফিসে ভাইবা এবং এক্সাম দেওয়া ছাড়া বাকি সময় আপনাকে আসতে না হয়। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য, টাকা জমা দেওয়ার জন্য কোনো সময় যেন মানে এখানে আসতে না হয়। সবকিছু ইমেল এবং অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা যাতে করতে পারেন, এটাই হলো টার্গেট। এবং পিএনজির জন্য এখন যারা অ্যাপ্লাই করতে চায় তারা কিন্তু এই যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এই যে এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে মানে সব অনলাইনে জমা দিতে পারে। এই হলো সিস্টেম। এখন এটা নিয়ে আপনারা আরো মানে ওয়েবসাইটে ঘাটাঘাটি করলে সবই পাবেন। এটা পুরোটা বুঝাইতে গেলে 2-3 ঘন্টা সময় লাগবে। আমি ওই ইয়েতে যাচ্ছি না, বাট আপনাদেরকে একটা ইয়ে দিলাম, ক্লু দিলাম। সেটার আলোকে আপনারা মানে বাকি স্টাডিটা এখান থেকে করতে পারবেন। আমি বুঝাতে চাচ্ছি, আপনারা এই যে bprb.net বা বিপিআরবি দিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন। ডট নেটে এখানে গেলে আপনি সব পাবেন, সবকিছু পাবেন। ওকে, তাহলে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আজকে আসলে মানে টপিক যেটা বলা হচ্ছে আহ, সেইটা ঠিক না। আমি যেটা আজকে টপিকটা ঠিক করেছি তার হাফ আরসিসি মানে ফাউন্ডেশন দুইটা নিয়ে সেমিনারে স্বল্প সময়ের মধ্যে আহ, সবকিছু কভার করা কোনোটাই ঠিকমতো হয় না। তা আমরা টপিকটা, আমি আমার আজকের চিন্তাটা হলো টপিকটা রাখলাম ছোট, এইটাকে একটু ভালো করে আমরা ডিসকাশন করি এবং সবাই মিলে পার্টিসিপেট করি, তাহলে আমরা কিছু হয়তো শিখতে পারবো। এইসব সেমিনার থেকে যদি 1-2টা লাইনও শেখা যায়, 1-2টা সেন্টেন্সও শেখা যায়, সেটাই আমি মনে করি একটা অ্যাচিভমেন্ট। খুব বেশি কিছু শেখার দরকার নাই, ক্রিটিক্যাল কিছু পয়েন্ট যেটা হয়তো আমরা আগে চিন্তা করি নাই, এখন নতুন ভাবে চিন্তা করা শুরু করলাম, এরকম যদি একটা পয়েন্টও পাওয়া যায়, সেটাও কিন্তু মানে আপনার প্রফেশনাল প্র্যাকটিসের জন্য একটা মানে প্যারাডাইম শিফট বা একটা মানে সিগনিফিক্যান্ট চেঞ্জ বা ট্রানজিশন হইতে পারে। তো আমরা শুরু করি। আমরা আমাদের আজকের যে টপিকটা, এটাকে আমি যেটা ঠিক করলাম সেটা হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন অ্যাজ পার বিএনবিসি 2020। এটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন ডিজাইনের উপর। অন্য একদিন হয়তো আমরা স্ট্রাকচারাল ডিজাইন বা আর্কিটেকচারাল ডিজাইন এরকম করে আমরা যেতে পারি। কিছুদিন আগে আমি একটা লেকচার দিলাম আর্কিটেকচারাল ডিজাইন অ্যাজ পার বিএনবিসি 2020, মানে আর্কিটেকচারাল ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচার। মানে আর্কিটেকচারাল ডিজাইন আমি আবার শেখানোর কে, আমি তো আর্কিটেক্ট না। আমি যেটা ওদেরকে মানে দেওয়ার চেষ্টা করছি সেটা হলো, আমি এখানে যেটা দেওয়ার চেষ্টা করছি আর্কিটেকচারাল ডিজাইন, মানে আর্কিটেক্টদেরকে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউতে তাদের কলাম সাইজ, বিম সাইজ কি কি হলে কেমন হলে কি হয় সেইটা, মানে এসএমআর বলে কি, এমআর বলে কি, সেই জিনিসগুলি দিলাম যাতে করে তাদের সাথে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কনফ্লিক্টটা কমে আসে। তো যাই হোক, আমরা সে সেটাতে যাচ্ছি না। এইটা দেখেন, আমাদের ফাউন্ডেশন যে ডিজাইনটা সেটা শুরু হয় সাবসয়েল ইনভেস্টিগেশন থেকে। আর সাবসয়েল ইনভেস্টিগেশনে আমাদের দুইটা পার্ট, একটা হলো ফিল্ড টেস্ট আর একটা হলো ল্যাব টেস্ট। তাহলে ফিল্ডে যে আমরা টেস্ট করি সেই টেস্ট আবার অনেক প্রকার আছে। তার মধ্যে সবচেয়ে সস্তা এবং মানে বাংলাদেশে অ্যাভেলেবল সেটা হলো এসপিটি। এটাও অনেক দাম দিয়ে করা যায়, অনেক সফিস্টিকেটেড মেশিন দিয়ে করা যায়, অনেক প্রিসিশন দিয়ে করা যায়, প্রিসিশনে করা যায়। বাট এটা আমাদের দেশের ছোটখাটো প্রজেক্টের জন্য এবং মানে আমাদের দেশের পার্সপেক্টিভে এটা হয়তো ফিজিবল না। তো এখানে এসপিটি ম্যানুয়াল মেথডে, আমি যেটা বলি যে ম্যানুয়াল মেথডে এসপিটি করা হচ্ছে, সেটাই যদি একটু প্রপারলি মানে সুপারভাইজড ওয়েতে কিছু নিয়ম কানুন মেনে
এসপিটি স্পুন ঠিক আছে কিনা, হাইট অফ ফল ঠিক আছে কিনা, এগুলি ঠিক মতো মেনে যদি করা হয়, একজন লোক যদি ওইখানে লেবারদের সামনে মানে রিজিট দাঁড়ায় থাকে এবং স্যাম্পলের ছবি তুলে স্যাম্পলগুলি ঠিক মতো কালেকশন করে, স্যাম্পলগুলি ঠিক মতো প্রিজার্ভ করে, এবং তার স্পিড স্পুন ঠিক আছে কিনা, হাইট অফ ফল ঠিক আছে কিনা, এগুলি সব সময় মনিটর করে, তাহলে লিস্ট আমি বলবো যে এই এসপিটি দিয়েই আপনার ডিজাইনটা মানে রিলায়েবলি এবং কনফিডেন্স সহকারে করা যায়। আর সিপিটি হচ্ছে মানে এসপিটিটা হলো সব ধরনের সয়েলে করা যায়, বা স্যান্ডি সয়েলের মধ্যে মোর অ্যাকুরেট রেজাল্ট দেয়, ক্লে সয়েলে হয়তো একটু কম অ্যাকুরেট রেজাল্ট দেয়, বাট বোথ অ্যাপ্লিকেবল ফর বোথ অফ দ্য সয়েল। কিন্তু সিপিটিটা হলো, সিপিটিও সব ধরনের সয়েলের জন্য অ্যাপ্লিকেবল, বাট সিপিটি মানে প্রেসিশন হাই হওয়ার কারণে সফট ক্লেতে, সফট ক্লেতে যেহেতু এসপিটি অনেক সময় 0 আসে, 1 আসে, তো 2 আসে, এগুলি অত প্রিসাইজ রেজাল্ট না। কিন্তু সিপিটি করলে এটা প্রিসাইজ রেজাল্ট পাওয়া যায়। এই জন্য মানে বড় প্রজেক্টে দেখা যায় কিছু সিপিটি প্লাস অনেকগুলি এসপিটি করা হয়। আর যদি ছোট প্রজেক্টও হয় কিন্তু একটু সফট ক্লে থাকে বা ইয়া থাকে, তখন যারা ইকোনমিক ডিজাইন করতেছে তখন সিপিটি টেস্ট করলে একটু টাকা পয়সা খরচ হলো ইনভেস্টিগেশনে, কিন্তু সেটা ডিজাইনে গিয়ে তার যদি সাশ্রয় হয় তখন তার জন্য লাভজনক। এরপর আমরা আসি ল্যাব টেস্টে। ল্যাব টেস্টে আমাদের মানে ইন্ডেক্স টেক্সট আছে, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, সিঙ্কেজ লিমিট, ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলি আছে। তারপরে গ্রেইন সাইজ আছে, গ্রেইন সাইজের মধ্যে আবার সিভ অ্যানালাইসিস, হাইড্রোমিটার আছে, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ আছে, ট্রাইক্সিয়াল টেস্ট আছে, ডাইরেক্ট শেয়ার টেস্ট আছে, কনসলিডেশন আছে। আর ফিল্ড টেস্টটা যদি ঠিক মতো হয় এসপিটি, তারপরে সেখান থেকে যে আনডিস্টার্ব স্যাম্পলগুলি আসলো সেগুলি দিয়ে যদি আমরা লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট করি, ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি এগুলি করি, এবং গ্রেইন সাইজের ক্ষেত্রে আমার হাইড্রোমিটার টেস্ট এক্সপেন্সিভ, আমার হাইড্রোমিটার টেস্ট আসলে প্রয়োজন নেই। কারণ হলো আমাদের সয়েলের যে ইউএসসিএস ক্লাসিফিকেশন সেটা করার জন্য হাইড্রোমিটার টেস্টের যে রেজাল্ট সেটার কোনো কাজ নেই। এখানে আমাদের লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট জানা থাকলে এবং মানে সিভ অ্যানালাইসিস জানার মাধ্যমে আমরা যদি 200 নম্বর সিপ দিয়ে কি পরিমাণ পাস করে গেছে বা উপরে কি পরিমাণ আছে সেটা জানলেই চলবে। আমাদের হাইড্রোমিটার করে একেবারে ক্লে সাইজ পার্টিকেল কি পরিমাণ আছে, সিল সাইজ, সেটা আমাদের প্রয়োজন না। এটা বিহেভিয়ার, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট থেকে বিহেভিয়ারের মাধ্যমে তার ক্লাসিফিকেশনটা ইউএসসিএস ক্লাসিফিকেশন যেটা, সেটা দিয়ে করলে এক্স্যাক্টলি সয়েলটা কি টাইপ সেটা চলে আসবে। এবং সেটা আমার ইচ্ছা মতো নাম দিলে হবে না, যে নামটা হইতে হবে এক্স্যাক্টলি ইউএসসিএস ক্লাসিফিকেশন এএসটিএম যে ডিফাইন করা আছে সেই অনুযায়ী। সেখানে মানে অনেকগুলি নাম আছে, সেটা যে কোনো একটা নাম হবে। সেটা আপনি যদি লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট এবং সিভ অ্যানালাইসিস রেজাল্ট থাকে আপনি কিন্তু ক্লাসিফাই করে ফেলতে পারবেন। নেক্সট হলো আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। এখন আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ এটা এটা ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে খুব কেয়ারফুল হইতে হবে। কেন কেয়ারফুল হইতে হবে? এই রেজাল্টটা, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথের যে রেজাল্টটা, এটা ইউজের ক্ষেত্রে কেয়ারফুল হওয়ার কারণটা হলো যে এই টেস্ট রেজাল্টটা, এই সয়েলটা যদি 100% স্যাচুরেটেড বা 95% স্যাচুরেটেড না থাকে, তাহলে এটা যে স্ট্রেংথ শো করে সেটা অনেক বেশি শো করে। আপনি, আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনার স্যাম্পল কালেকশন হলো, সেইটা স্যাচুরেটেড ছিল, কিন্তু সামহাও এটা প্রিজার্ভেশন, স্যাম্পল কালেকশন সিস্টেম এবং ওয়াক্সিং সিস্টেম ঠিক মতো হয় নাই। ল্যাবে আনতে আনতে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেল, ল্যাবে এটা বের করা হলো, বের করে ঠিকমতো প্রিজার্ভ করা হলো না, এইভাবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা ড্রাই হয়ে গেল। ড্রাই হলে এটা ডিগ্রি অফ স্যাচুরেশন 70%, 60%-এ চলে আসলো, বা 80% হলো। তাহলে এই যে ডিগ্রি অফ স্যাচুরেশন কমে গেল, এটার কারণে এটা স্ট্রেংথ বেড়ে যায়। আপনারা জানেন যে কাদা মাটি
যখন শুকায় তখন এটা শক্ত হয়ে যায়। তাহলে ওই শক্ত যে রেজাল্টটা সেটা কিন্তু আমার মানে আনড্রেন শেয়ার স্ট্রেংথ বা সেটা আসল শেয়ার স্ট্রেংথ না। তো আমাদের দরকার হলো স্যাচুরেটেড কন্ডিশনের যে শেয়ার স্ট্রেংথ সেটা। সেইটা যেহেতু আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথটা সবসময় ইনশিওর করা যায় না, সেই জন্য এটা কেয়ারফুলি কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি কিছু টিপস দিয়ে দেব। আপনি যখন এই টেস্টগুলি করাবেন তখনই ওদেরকে বলে দেবেন যে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট রেজাল্টের সাথে ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট দিতে হবে এবং ডিগ্রি অফ স্যাচুরেশন দিতে হবে। যদি আপনি দেখেন যে ডিগ্রি অফ স্যাচুরেশন 95%-এর উপরে আছে, তাহলে আপনি এটা রেজাল্টটা রিলায়েবলি ইউজ করতে পারেন, আর না হলে ইউজ করার দরকার নেই। এরপর হলো ট্রাইক্সিয়াল টেস্ট। ট্রাইক্সিয়াল টেস্টে আপনার আনকনসলিডেটেড আনকনফাইন্ড মানে এটা এটা হলো কনফাইন্ড আনকনফাইন্ড, এটা কনফাইন্ড। বাট ইউইউ মানে কি আনকনসলিডেটেড আনড্রেনড। তাহলে এই ইউইউ ট্রাইক্সিয়াল এবং ইউসিএস এর মধ্যে ডিফারেন্স কি? এই ইউইউ ট্রাইক্সিয়াল এবং ইউসিএস এর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো যে এইটা আনকনফাইন্ড, এটা হলো কনফাইন্ড। এইটা ডিগ্রি অফ স্যাচুরেশন ঠিক নাও থাকতে পারে, এটা কিন্তু স্যাচুরেশন করে ডিগ্রি অফ স্যাচুরেশন 95%-এর উপরে উঠানো হয়। তাহলে এইখানে এই প্রবলেমটা নাই। সেই জন্য ট্রাইক্সিয়াল ইউইউ টেস্ট যেটা আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট, এটা যদিও বা ইউসিএস এর চেয়ে অনেক এক্সপেন্সিভ, বাট এইটা যদি করাইতে পারেন আপনার অনেক রিলায়েবল রেজাল্ট পাবেন। তারপরে সিইউ সিডি করতে পারলে তো আরো ভালো। তবে এগুলি এক একটা এক এক সিচুয়েশনের জন্য আমরা ব্যবহার করি, সেটা আপনাদেরকে জানতে হবে। নেক্সট হলো ডাইরেক্ট শেয়ার টেস্ট। ডাইরেক্ট শেয়ার টেস্টটাকে আমি বলি একেবারে টোটালি দরকারই নেই এই টেস্টের। কেন দরকার নেই? নাম্বার ওয়ান রিজন হলো সাইটে যেই কন্ডিশনে এই সয়েলটা আছে, আমি এটা ডিস্টার্ব স্যাম্পল নিয়ে আসলাম, সেই স্যাম্পলটাকে আবার ল্যাবরেটরিতে ডাইরেক্ট শেয়ার মেশিনের যে মোল্ড আছে মোল্ডের মধ্যে আমি কম্প্যাকশন করে এটাকে বানাইলাম, রিমোল্ডিং করে, তারপরে এটা টেস্ট করলাম। তো এইটা তো অরিজিনাল যে সাইটে যে সয়েল কন্ডিশন, সেই কন্ডিশনের সাথে এটা টোটালি মিলে না। ওইখানে এটা লুজ আছে, এখানে আপনার যদি ড্যান্স হয়ে যায় তাহলে একই রেজাল্ট আসবে না। ওইখানে যদি ড্যান্স আছে এখানে লুজ করবেন তাহলে একই রেজাল্ট হবে না। সেই জন্য ডাইরেক্ট শেয়ার টেস্ট এটা রেজাল্ট আসলে মানে আমাদের খুব মিনিং করে না। তার চেয়ে আপনার কোরিলেশন ব্যবহার করে এসপিটি থেকে কোরিলেশন ব্যবহার করে অ্যাঙ্গেল অফ ইন্টারফ্লেকশন নিয়ে আসেন, তা এই ডাইরেক্ট শেয়ার টেস্টের চেয়ে বেশি রিলায়েবল রেজাল্ট পাবেন। এরপরে কনসলিডেশন, আপনার ক্লে সয়েল থাকলে কনসলিডেশন টেস্ট রেজাল্ট তো লাগবেই। তা আমরা এই যে ডিসকাশনটা করলাম এটার উপরে আমি উম, মাত্র দুইটা প্রশ্ন নিতে চাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি যা পড়াইলাম সেটার উপরে, বাইরের প্রশ্ন করেন না। আসসালামু আলাইকুম ইসলাম একজন একজন বলে। স্যার। আমরা যদি ডিরেক্ট শেয়ার টেস্ট না করি তাহলে স্যার সি এর মানটা কিভাবে পাবো স্যার? ডাইরেক্ট শেয়ার টেস্ট যদি আমরা না করি তাহলে আমাদের যে সি এবং ফাই এই জিনিসটা যে দরকার এটা আমরা কোথায় পাবো, তাই তো? এখন ডাইরেক্ট শেয়ার টেস্ট থেকে ডাইরেক্ট শেয়ার টেস্টটা করা হয় কার জন্য? আমাদের বেশিরভাগ ক্ষেত্রে করা হয় মানে স্যান্ডি সয়েলের জন্য, তাই তো? জি স্যার। এ- এখন স্যান্ডি সয়েলের জন্য যে এটা করা হয়, তো এইটা সাইড কন্ডিশন যে অবস্থায় আছে সেই অবস্থায় তো এটাকে কি করা হয় না, মানে আবার ফেরত নেওয়া সম্ভব না, এবং সেটা আরবিট্রেরিলি করা হয় যে ওইখানে ডেন্সিটি কি ছিল এখানে ডেন্সিটি কি আছে। তো ডাইরেক্ট শেয়ার টেস্টে নর্মালি স্যান্ডের জন্য করা হয়, এখানে কিন্তু বেশিরভাগই হলো সি এর জন্য করা হয় না, এটা অ্যাঙ্গেল অফ ইন্টারন্যাশনাল ফাই এর জন্যই করা হয়। আর যেটা ক্লে সয়েল সেটা যদি আমরা ট্রাইক্সিয়াল ইউইউ টেস্ট করি সেখান থেকে আমরা সি পাবো, মানে আনড্রেনড শেয়ার স্ট্রেংথ বা কোহেশনটা পাবো। আর ডাইরেক্ট শেয়ার টেস্ট না করে আমি স্যান্ডের মধ্যে এসপিটি ভ্যালু যে পাইলাম সেখান থেকে কোরিলেশন ব্যবহার করে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বের করতে পারবো। আর যদি আমরা আরো বড় প্রজেক্ট হয়, ভ্যালুয়েবল প্রজেক্ট হয়, আরো বেটার রেজাল্ট পাইতে চাই, তাহলে আমরা যদি সিইউ এবং সিডি টেস্ট করি তখন সেখানে সি এবং ফাই দুটাই পেয়ে যাবো। এটা স্যার একটু এক্সপেন্সিভ তো স্যার, মানে সিইউ বা সিজি টেস্ট। বুঝলাম তো এক্সপেন্সিভ। এখন
আমি তো এক্সপেন্সিভ এটা সব প্রজেক্টে বলতেছি না। যেমন আমার নর্মাল প্রজেক্টে আমরা ডাইরেক্ট শেয়ারটা সস্তায় করতেছি, সস্তায় করে আমি পাচ্ছিটা কি? এটা সস্তায় করে আমি কি পাচ্ছি? এটা যদি ইউজলেস একটা জিনিস পাই, এটা করে কি লাভ? তার চেয়ে কোরিলেশন, কোরিলেশন তো বেটার রেজাল্ট দিচ্ছে। কোরিলেশন, জি বুঝছো স্যার। বিষয়টা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসলাম। স্যার, আপনি যে যে ল্যাব টেস্ট গুলো যেগুলো দেখালেন, আমাদের যদি ধরি যে আমাদের যে টাইপ অফ স্যান্ড, সিল্ট যে বা ক্লে যে টাইপের আমাদের সয়েল গুলো থাকে, তো এগুলার জন্য এই যে নর্মাল যে যেখানে টেস্ট গুলো ইউসিএস, ইউইউ, সিইউ, সিডি, এগুলো টেস্ট তো নর্মালি করা হয় না। তো কোন ক্ষেত্রে আপনি বলবেন যে আমাদের জন্য নির্দেশনা থাকবে যে এই ক্ষেত্রে আপনারা এটা করাটা খুবই প্রয়োজন? কোন টাইপের সয়েলের ক্ষেত্রে কোন টেস্টটা বা কি ধরনের কন্ডিশনে ইউসিএস বা ইউ টেস্টটা করা খুবই প্রয়োজন বা আপনারা এটা করতে পারেন? স্যার, বুঝাতে পারছি কি? হ্যাঁ, বুঝছি প্রশ্নটা। ভালো প্রশ্ন, এবং এটাও আনসার দিতে গেলে অনেক অনেক কথা আসবে। তারপর আমি সংক্ষেপে বলি। সংক্ষেপে বিষয়টা হলো যে আমরা এখন প্রজেক্টের উপরে প্রজেক্টের সাইজ এবং সাবসল ইনভেস্টিগেশনের যে রিকোয়ারমেন্ট, এটা কনসালটেন্টরাই আসলে ফাইনালি ঠিক করবে। কারণ কি, এটা প্রজেক্টের টাইপ সাইজের উপর ডিপেন্ড করে অনেক কিছু চেঞ্জ করতে হবে। আমি সেটাতে যাচ্ছি না। আমি বলতেছি, সে আমার একটা ছোটখাটো একটা প্রজেক্ট, 5 কাঠা 10 কাঠা, যেগুলিতে ক্লায়েন্টরা সাধারণত সাবসল ইনভেস্টিগেশনে এত টাকা খরচ করতে চায় না, সেই প্রজেক্টে আমি কি সিদ্ধান্ত নিব? আমি আমি যদি আসি সেই প্রজেক্টে, আমি সিদ্ধান্ত নিই, আমি বলবো যে সিমিলার সয়েল যেগুলি আছে সেগুলিতে অবশ্যই লিকুইড লিমিট করা হবে, প্লাস্টিক লিমিট করা হবে, ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট করা হবে। এই তিনটা আমি টোটালি মানে বাদ দিতে দিব না। নেক্সট হলো, আমি বলবো গ্রেইন সাইজ ওই একই, যে এক একটা লেয়ার অনুযায়ী, যেখানে হয়তো মানে এক প্রকারের সয়েল পাইলাম, সেখান থেকে একটা সিভ অ্যানালাইসিস হবে। এখন সিভ অ্যানালাইসিস স্যান্ড না হলে তো সিভ অ্যানালাইসিস হবে না। তখন এটা আহ, মানে হয়তো দেখা যাবে যে এটা ওয়াশ সিভ হবে, ওয়েট সিভিং যাকে বলে, যেটার মাধ্যমে 200 নম্বর সিভ দিয়ে কি পরিমাণ পাস করে গেছে বা 200 নম্বরের উপরে কি পরিমাণ আছে, শুধু এটুকু জানলেই চলবে। হাইড্রোমিটারের কোনো প্রয়োজন নেই। এরপর আমি বলবো আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ, ইউসিএস, এটা করতে বলবো। এবং সাথে বলে দিব যে আমাকে অবশ্যই ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট দিতে হবে এটার সাথে, ওই সয়েলেরই, এবং ডিগ্রি অফ স্যাচুরেশন হিসাব করে দিতে হবে। তাহলে আমি ইউজ করার সময় কেয়ারফুলি ইউজ করতে পারবো, যে এটা সরাসরি ইউজ করতে পারবো নাকি আমি এসপিটি অ্যান্ড ভ্যালু থেকে কোরিলেশন দিয়ে করব, কোনটা বেটার হয়। এরপরে যদি আমি তাদেরকে কনভিন্স করতে পারি কিছু, আরো কিছু টাকা পয়সা খরচ করা, তাহলে হয়তো ট্রাইক্সেল ইউ টেস্ট করতে বলবো, কিছু কয়েকটা। আর এগুলি সব যদি আমি করতে বলি, তাহলে তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে। আর এইটা করা না করা যেহেতু সেম, এটা আমরা টোটালি বাদ দিয়ে দিলাম। এবং আমার কনসলিডেশন সেটেলমেন্ট বের করার জন্য আমার কনসলিডেশন টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটা ছাড়া কিন্তু আমি সিসি এর ভ্যালু টেলেগুলি পাবো না। তাহলে এইটা আমি করতে বললাম। তো এইভাবে করে আমি যদি গাইড করি, তাহলে মানে এটা কনসালটেন্ট ক্লায়েন্টকে যদি এইভাবে গাইড করতে পারে সয়েল টেস্টের সময়, তাহলে সয়েল টেস্টের প্যারামিটারগুলি তাদের জন্য সুবিধা হয়। সাধারণত কি হয় যে এটা মানে আমাদের দেশে যেটা হয় যে কনসালটেন্ট জানেই না, আগে তো সয়েল টেস্ট তো অলরেডি হয়ে গেছে, ডান। তারপরে আসে সয়েল টেস্টের রিপোর্ট, ওইটা নিয়ে কনসালটেন্টের কাছে, ডিজাইনারের কাছে। এবার ওইটা ডিজাইনার ওইখান থেকে বিয়ারিং ক্যাপাসিটি বের করে, এই করে সেই করে, মানে যেটা উচিত না, এটা ডিজাইনারই বের করবে। যাই হোক, আমরা তাহলে আর একটু আগাই, হ্যাঁ। এরপর হলো আমাদের, ঠিক আছে, এখন আমরা বিভিন্ন টাইপের ফাউন্ডেশন আছে। আমরা যদি একদম সিম্পল একটা ফাউন্ডেশন নিই, সেটা হচ্ছে যে ফুটিং, যেটাকে অনেক দেশে প্যাড ফাউন্ডেশন বলে, এবং কনসেন্ট্রিক লোড, কোনো এক্সেন্ট্রিসিটি নাই বা কোনো সমস্যা নাই। এই কনসেন্ট্রিক লোড কখন হবে? যখন নাকি এইটার উপরে মানে
এটা আমরা যে অ্যানালাইসিস করি ফুটিংটাকে, ইটেপস বা স্ট্যাট প্রোর যে মডেলটা করা হয়, সেই মডেলে ফুটিং এর মানে কলামের সাথে ফুটিং এর যে কানেকশন, সেই পয়েন্টটাকে আমরা হিঞ্জ সাপোর্ট ধরে মডেল করি। যদিও বা এটা হিঞ্জও না, ফিক্সডও না, এটা ইন বিটুইন। তো হিঞ্জ সাপোর্ট ধরে আমরা করলাম। তাহলে হিঞ্জ সাপোর্ট দিয়ে ধরে যদি আমি মডেল করি, সেখানে আমরা কয়টা জিনিস পাবো রিয়াকশন? একটা হচ্ছে মানে ভার্টিক্যাল ডিরেকশনে রিয়াকশন পাবো, আর আর দুইটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে রিয়াকশন পাবো। তাহলে এখন ভার্টিক্যাল ডিরেকশনে যে লোডটা, সেটার জন্য আমরা বেয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা, তেরজাগিজ ফর্মুলা বা যে কোনো আরেকটু অ্যাডভান্স প্যারামিটার বেশিওয়ালা যে ফর্মুলাগুলি, সেগুলি ইউজ করে আমরা বেয়ারিং ক্যাপাসিটি বের করতে পারি। তো বের করলাম। তাহলে বেয়ারিং ক্যাপাসিটি বের করলাম, ভার্টিক্যাল লোড নেওয়ার জন্য আমার যে পরিমাণ ফুটিং এর এরিয়া দরকার সেটা আমরা দিলাম। ফাইন। এখন ওইখানে আরো দুইটা যে ফোর্স আছে ল্যাটারাল ডিরেকশন, সেই দুইটা ফোর্স, যে ল্যাটারাল লোড, এইটার জন্য কি এটার জন্য ডিজাইন করা লাগবে না? এটার জন্য কিন্তু ডিজাইন করতে হবে, এবং আমাকে চেক দিতে হবে যে এই ল্যাটারাল লোডে এই ফাউন্ডেশনটা মানে রেজিস্ট্যান্স কত, আর আমার অ্যাপ্লাই হচ্ছে কত, এখানে ফ্যাক্টর অফ সেফটি কি আছে, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে এবং এটা জানতে হবে। নেক্সট হলো আমার সেটেলমেন্ট ক্যালকুলেশন, এটা আমরা সবাই পারি। তারপরে হচ্ছে টোটাল বিল্ডিংটার ওভারটার্নিং অফ দ্য হোল বিল্ডিং। পুরা বিল্ডিংটা উইন্ড লোডে বা আর্থকোয়েক লোডে ওভারটার্নিং হবে কিনা, সেই চেকটা আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে ওভারটার্নিং অফ দ্য হোল বিল্ডিং। তারপরে হলো লিকুইফ্যাকশন অ্যাসেসমেন্ট। আপনার নিচে যে সয়েলটা আছে, সেটা আমাদের বেয়ারিং ক্যাপাসিটিতে ওকে, সেটেলমেন্টে ওকে, সবকিছুতে ওকে আছে। লিকুইফ্যাকশন অ্যাসেসমেন্ট করে লিকুইফাইবল সয়েল পেলাম। এখন আপনার এটাকে মানে হয় নন লিকুইফাইবল করতে হবে, নাহলে আমরা মানে ফাউন্ডেশন টাইপ ফুটিং এর পরিবর্তে আমাদের মোটা মোটা পাইলে দিতে হবে। এরপরে হলো, যদি বিল্ডিংটা একটা স্লোপের মধ্যে হয়, তাহলে স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিসটা আমাদের করতে হবে হিল এরিয়াতে। আর ফুটিং লেভেলে টাই বিম দিতে হবে। এটা হচ্ছে বিএনবিসি 2020-এর যে একটা রিকোয়ারমেন্ট। ফুটিং লেভেলে টাই বিম দিয়ে কানেক্ট করে দিতে হবে বোথ ডিরেকশন। এরপরে যদি আমরা বলি যে এটা আমরা ফিক্স সাপোর্ট ধরে ডিজাইন করলাম, সেন্ট্রিক লোড আর মোমেন্ট, এটা মানে আসলে তো এটা পুরোটা ফিক্সড না, কিন্তু ফুটিং এর সাইজটা যদি অনেক বড় হয় বা এটা কম্বাইন্ড ফুটিং করা হয়, ফুটিং এর সাইজ যদি বড় হয় এবং হেভি হয়, তখন এটাকে ফিক্স সাপোর্ট ধরা যায়। যেমন আমরা ম্যাটের ক্ষেত্রে ফিক্স সাপোর্ট ধরি, এবং পাইল ক্যাপের ক্ষেত্রে আমরা ফিক্সড সাপোর্ট ধরি। তো এই ক্ষেত্রে ইকসেন্ট্রিসিটি যেটা, সেটা দুইভাবে হইতে পারে। ইকসেন্ট্রিসিটি কি কি কারণে ফুটিং এর ইকসেন্ট্রিসিটি হয় আপনারা বলেন দেখি কেউ। স্যার, প্রথমত কলাম যদি ফুটিং এর এক পাশে আসে, আর একটা বিষয় হলো যে মানে এখানে কলামটা মাঝখানে আছে কিন্তু এখানে মোমেন্ট কাজ করতেছে, আর তখন স্যার আপনার রিসেন্সিটিভ হয়। একটা হচ্ছে ফিজিক্যালি কলামের যে সেন্টার এবং ফুটিং এর সেন্টার দুটো যদি এক জায়গায় না হয়, তাহলে এটা হচ্ছে এক প্রকারের ইকসেন্ট্রিসিটি জিওমেট্রির কারণে। যেমন এক সাইডে যে কলাম আছে সেটার ওদিকে যদি জায়গা কম থাকে, এটা হয়। এটা হল জিওমেট্রির কারণে একটা ইকসেন্ট্রিসিটি। আরেকটা হলো যে আমরা যেটা ফিক্স সাপোর্ট ধরলাম, সেখানে তো আমরা একটা বেন্ডিং মোমেন্ট পেলাম। বেন্ডিং মোমেন্ট আর একটা হলো ভার্টিক্যাল লোড আছে। তাহলে এই যে বেন্ডিং মোমেন্ট আছে, এইটাকে মিনিমাইজ করার জন্য বেন্ডিং মোমেন্ট ডিভাইডেড বাই ভার্টিক্যাল লোড করলে আমরা ইকসেন্ট্রিসিটি পাই। তাহলে সেই ইকসেন্ট্রিসিটিটা কনসিডার করে আমাকে ডিজাইনটা করতে হবে। তাহলে ইকসেন্ট্রিসিটি আমার দুইভাবে আসে, একটা হচ্ছে জিওমেট্রির কারণে। জিওমেট্রির কারণে যদি এক্সেসিভ ইকসেন্ট্রিসিটি আসে, সেটা তো আমরা কম্বাইন্ড ফুটিং বা ওই যে
মানে ফুটিং টু ফুটিং বিম কানেকশন দিয়ে বিভিন্নভাবে আমরা সলভ করার চেষ্টা করি। আদারওয়াইজ এই যে ভার্টিক্যাল লোড আছে, মোমেন্ট আছে, তাহলে মোমেন্টের কারণে ওখানে একটা এক্সেন্ট্রিসিটি আছে, সেটা কনসিডার করতে হবে। এরপর হলো ল্যাটারাল লোড, এখানেও আছে। সেটেলমেন্ট ক্যালকুলেশন এখানেও আছে। ওভার ওভার টার্নিং অফ দ্য হোল বিল্ডিং এখানেও আছে। আপলিফটিং অ্যান্ড টেনসাইল লোড আসতে পারে, এখানেও লিকুইফেকশন অ্যাসেসমেন্ট করতে হবে, স্লোপ স্টেবিলিটি এবং টাইমিং দিয়ে, অর্থাৎ ফুটিং লেভেলে টাইমিং দিয়ে কানেকশন দিতে হবে। এখন যদি আমরা সেম বিষয়টা ম্যাট বা রেফ ফাউন্ডেশনে যাই, এই ক্ষেত্রে বিয়ারিং ক্যাপাসিটি আমাকে অবশ্যই এনশিওর করতে হবে। বিয়ারিং ক্যাপাসিটি ইজ মোর দেন অলরেডি ডান। টোটাল অ্যান্ড ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট আমাকে হিসেব করতে হবে। টোটাল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট সাধারণত ম্যাটে মাঝখানে টোটাল সেটেলমেন্ট বেশি হয়, এজে গিয়ে মানে সেটেলমেন্ট কম হয়। সুতরাং এখানে একটা ডিস্টরশন থাকে, সেটা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হিসাব করতে হবে। এবং ম্যাটটা যখন কনস্ট্রাকশন স্টেজে থাকে, ওই সময় যেহেতু ভার্টিক্যাল লোড অনেক কম, ভার্টিক্যাল লোড অনেক কম, সেই সময় আপলিফটিং হইতে পারে, মানে ওয়াটার প্রেশারের কারণে বুয়েন্সি ইফেক্ট হয়ে এটা উপরের দিকে উঠে আসতে পারে। সেটা চেক দিয়ে দেখতে হবে। যদি ওকে না থাকে তাহলে টেনশন পাইল দিয়ে এটাকে ওকে করতে হবে। আর এখানেও হোল বিল্ডিং এর ওভার টার্নিং চেক দেওয়ার বিষয় থাকে। যদিও বা যত বেসমেন্ট নিচের দিকে যাবে তত এটার প্রবণতা কমতে থাকে। ল্যাটারাল রেজিস্ট্যান্স এখানে হয়তো অত গভর্ন করে না, বাট হিসাব করে দেখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট হলো ইফেক্ট অফ ম্যাট রোটেশন অন দ্য লিটল ল্যাটারাল ড্রিফট অফ দ্য বিল্ডিং। আপনারা একটা জিনিস, একটা সিনারিও চিন্তা করেন, আমরা ম্যাটের সাথে কলামের কানেকশনটাকে আমরা ফিক্স ধরে মডেল করি, কিন্তু আসলে কি ফিক্স? দেখেন পুরো বিল্ডিংটা যখন হাই রাইজ বিল্ডিং হয়, 20, 30, 40 তলা, 50 তলা বিল্ডিং, সেটার উপরে যখন উইন্ড লোড বা আর্থকোয়েক লোড অ্যাপ্লাই হচ্ছে, তখন পুরো বিল্ডিংটা ল্যাটারালি যে পরিমাণ মুভ করে, সেটার কারণে ম্যাটের একদিকের স্ট্রেস অনেক বেশি বেড়ে যায়, আরেকদিকে স্ট্রেস অনেক কমে কমে যায়। যেদিকে স্ট্রেস বেড়ে গেল সেদিকে সয়েলটা কিন্তু বেশি ডিফর্ম হবে নিচের দিকে, আর যেদিকে অন্য অপর দিকে কিন্তু কম ডিফর্মেশন হবে। তাহলে টোটাল বিল্ডিংটা কিন্তু ম্যাটের তলার মাটিটার মানে স্ট্রেস ডিফারেন্সের কারণে টোটাল সয়েলটার মধ্যে ম্যাটটা এজ এ হোল রোটেট করবে। এজ এ হোল যে রোটেট করবে সেটা অ্যাঙ্গেল যদি ইভেন 1 ডিগ্রিও হয়, সে টোটাল বিল্ডিংটা, 40 তলা বিল্ডিংটা যদি 1 ডিগ্রি রোটেট করে, তাহলে 1 ডিগ্রি রোটেশনের কারণে কিন্তু টপে অনেক দূর ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে মানুষের যে কমফোর্ট ডিসকমফোর্টের বিষয় তখন চলে আসে, সেগুলি কনসিডার করে ল্যাটারাল ড্রিফটটা লিমিটের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ ম্যাটের রোটেশনটাও। তার মানে এখানে দুইটা জিনিস যোগ হবে, একটা হচ্ছে টোটাল সয়েলের মধ্যে ডিফরমেশনের কারণে ম্যাটের রোটেশন, এটার কারণে টোটাল বিল্ডিংটার উপরে যে ল্যাটারাল ডিফ্লেকশন সেটা, প্লাস আমার স্ট্রাকচারাল অ্যানালাইসিস থেকে ল্যাটারাল ডিফ্লেকশন যেটা হলো সেটা, দুইটা যোগ করলে টোটাল ল্যাটারাল ডিফ্লেকশনটা আমরা পাবো। এরপরে হলো বিল্ডিং এর নিচে, মানে ম্যাটের নিচে যে সয়েলটা আছে সেটা লিকুইফ্যাকশন হবে কিনা সেটা আমাকে অ্যাসেস করতে হবে। আর হিল এরিয়া হলে স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস লাগবে। এখন যদি আমরা পাইল ফাউন্ডেশন আসি, পাইল ফাউন্ডেশনে আমরা যদি ফিক্সড সাপোর্ট ধরে থাকি, এখানেও কলামের যে বটম পয়েন্টটা পাইলের যে ক্যাপ তার সাথে কিভাবে আটকানো আছে, ফিক্সড, তাহলে এখানে ভার্টিক্যাল লোড আছে, কোনো কোনো ক্ষেত্রে টেনশন লোড থাকতে পারে, বেশি সব ক্ষেত্রে ল্যাটারাল লোড আছে, এবং স্পেশাল কেসে নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন থাকতে পারে পাইলে। আর পাইলের একটা মানে সিগনিফিক্যান্ট অংশ লিকুইফ্যাকশন হইতে পারে ভূমিকম্পের সময়, তাহলে আনসাপোর্টেড হাইট বেড়ে যাবে। এরপর হলো স্ল্যান্ডারনেস বা বাকলিং অ্যানালাইসিস, লিকুইফাইবল সয়েল থাকলে বা সফট ক্লে থাকলে এটা করতে হবে।
তাহলে এই জিনিস সবগুলি যদি আমরা করি তাহলে আমার পাইল ফাউন্ডেশনটা সেফলি অ্যান্ড ইকোনমিক্যালি ডিজাইন করা সম্ভব। আমাকে মানে শুধু ভার্টিক্যাল লোড কম্প্রেশন লোডের জন্য পাইলটা ডিজাইন করলে হবে না, পাইলটা ল্যাটারালি কি পরিমাণ লোড নিতে পারে সেটা আমাকে অ্যানালাইসিস করতে হবে, এবং সেই ল্যাটারাল ক্যাপাসিটিটা, যেটা এটা যে পরিমাণ লোড আসতেছে সেটা নিতে পারে কিনা সেটা আমাকে কম্পেয়ার করে দেখতে হবে। এরপর হলো এক্সকেভেশন অ্যান্ড শোর প্রোটেকশন। এই ক্ষেত্রে আমরা জানি যে ল্যাটারাল ডিফরমেশন অফ দ্য শীট পাইল অ্যান্ড শোর পাইল, এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু। আমাদের বইতে যে সমস্ত ফর্মুলা বা শোর প্রোটেকশন রিটেনিং ওয়ালার জন্য দেওয়া আছে, এটা কিন্তু ভুল না, এটা ঠিক। বাট এটা কি জন্য দেওয়া আছে? এটা হচ্ছে ফেলিওর কন্ডিশন চিন্তা করে দেওয়া আছে। আর আমাদের যে শোর প্রোটেকশন, সেটা শুধু ওই কারণে ফেল করে না। আপনারা জানেন যে এটা ওই কারণে ফেল করে না। এটা অনেক সময় দেখা যায় পাশে যে বিল্ডিংটা আছে, আপনার শোর প্রোটেকশন ফেল করে না, কিন্তু পাশের বিল্ডিংটা টিল্ট হয়ে গেছে। এখন আপনার শোর পাইল ফেল করে নাই, কিন্তু পাশের বিল্ডিংটা যদি টিল্ট হয়ে যায় আপনার এক্সকাভেশনের কারণে, এটা 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 কি তার মানে আপনার এটা শোর প্রোটেকশনটা ঠিক ছিল? ঠিক ছিল না। এইটা জন্যই ল্যাটারাল ডিফরমেশন অফ দ্য শীট পাইল বা শোর পাইল এটা মানে হিসাব নিকাশ করেই করতে হবে, সেটার অ্যালাউবল লিমিট আছে, লিমিটের মধ্যে থাকতে হবে। এবং সারাউন্ডিং এরিয়াতে সাবসিডেন্স কি পরিমাণ হচ্ছে সেগুলি মনিটরিং এ রাখতে হবে। শিয়ার অ্যান্ড বেন্ডিং অফ দ্য শিয়ার শীট পাইল বা শোর পাইলের শিয়ার ক্যাপাসিটি, বেন্ডিং ক্যাপাসিটি কত আর কত অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখতে হবে। এবং ব্রেসিং সিস্টেম, দুই তিন লেভেলে যদি ব্রেসিং থাকে, প্রত্যেকটা ব্রেসিং সিস্টেম স্টেজ কনস্ট্রাকশনের জন্য, অর্থাৎ কনস্ট্রাকশনের বিভিন্ন স্টেজে গিয়ে সবগুলি স্টেজ অ্যানালাইসিস করে আমাকে মানে সবচেয়ে বেশি যে স্টেজে হয় সেটার জন্য ডিজাইনটা করতে হবে। এবং ব্রেসিং এর সাথে শোর পাইলের যে ইন্টারাকশনটা সেটা কনসিডার করেই টোটাল ব্রেসিং সিস্টেম যেটা, সেটা স্ট্রাকচার অ্যানালাইসিস করতে হবে। ব্রেসিং এবং শোর পাইল ইন্টারাকশনটা মাথায় নিয়ে কাজ করতে হবে। সিপেজ অ্যানালাইসিসটা আমাদের করতে হবে যদি যদি উপরের দিকে, আসলে সিপেজ অ্যানালাইসিসের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটা যে এখান থেকে যে পানি আসবে সেটা বড় সমস্যা না, পানির সাথে যে বালিটাও মানে চলে আসে সেটা হলো বড় সমস্যা। সেটা ঠেকানোর জন্য দুই পাইলের মাঝখানে যে জায়গাটা সেটা জেট গ্রাউটিং বা প্রেসার গ্রাউটিং করে বন্ধ করা যেতে পারে যদি স্যান্ডি সয়েল হয়। আর ক্লে সয়েল হয়তো সেখানে সিপেজ হবে না, এক্সট্রিমলি সফট ক্লে হইলে হয়তো সফট ক্লেটা বের হইতে পারে। আর হিবিং হচ্ছে যদি ম্যাটের তলায় নরম কাদামাটি থাকে তাহলে সেটা হিবিং হওয়ার একটা পসিবিলিটি থাকে। আবার শোর পাইল যদি একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত যায় তখন ওই পসিবিলিটিটা হিবিংটা কমে যায়। সুতরাং আমাদের দেশে হিবিং এর প্রবণতাটা অনেক কম। স্যান্ড বয়লিং হচ্ছে যদি তলায়, এক্সকাভেশনের তলায় স্যান্ড থাকে, এক্সকাভেশনের তলায় যদি স্যান্ডি সয়েল থাকে এবং সেই স্যান্ডি সয়েল দিয়ে যদি পানি বাইরে থেকে পানিটা সিপেজ হয়ে উপরের দিকে উঠতে থাকে, তখন অনেক সময় সেখানে শেয়ার স্ট্রেংথ লুজ করে স্যান্ড বয়লিং হয়। সেটা হইলে সেটার জন্য কাউন্টার মেজার নিতে হবে। এখন আমরা চলে আসলাম লাস্ট দুইটা স্লাইডে। আমরা যে বিএনবিসি ফলো করে ফাউন্ডেশন ডিজাইন করতে যাব, আমরা বিএনবিসি 2020 থেকে কি নিব আর কি নিব না। আমরা নিব বিএনবিসি 2020 থেকে আমরা নিব সেটেলমেন্ট এবং ডিফ্লেকশন ক্রাইটেরিয়া। প্রত্যেকটা ডিজাইনে, পাইল ডিজাইন করি, ফুটিং ডিজাইন করি, যাই করি না কেন, আমার ওখানে সেটেলমেন্ট অ্যান্ড ডিফ্লেকশন ক্রাইটেরিয়াটা ওখান থেকে নিব। এরপরে নিব ফ্যাক্টর অফ সেফটি ক্রাইটেরিয়া। যদি ওখানে বলা থাকে ফ্যাক্টর অফ সেফটি ফুটিং এর জন্য কত দিব, পাইলের জন্য কত দিব, পাইলের লোড টেস্ট হলে কত দিব, লোড টেস্ট না করলে কত দেবো, এগুলি ওইখানে 60 আকারে দেওয়া আছে, সেখান থেকে নিতে হবে।
লোড নিব আমরা বিএনবিসি থেকে, ডেড লোড, লাইভ লোড, উইন লোড, আর্থকোয়েক লোড, সবই, লোড সবই নিতে হবে। লোড কম্বিনেশন, ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে লোড কম্বিনেশন দুটোই লাগে। তো লোড কম্বিনেশন আমরা এএসডি এবং ডাব্লিউএসডি থেকে নিব। এএসডি এবং ডাব্লিউএসডি কিন্তু একই জিনিস, কনসেপ্ট সেম, সবকিছু সেম। আমাদের লোড কম্বিনেশন লাগবে এসডি অথবা ডাব্লিউএসডি, লোড কম্বিনেশন গুলি লাগবে, তার মধ্যে যেটা গভর্ন করে। এরপরে সাবসয়েল ইনভেস্টিগেশন গাইডলাইন দেওয়া আছে, কত ডেট পর্যন্ত যাব না যাব সেগুলো বলা আছে, সেখান থেকে আমরা নিতে পারি। ফাউন্ডেশন ডিটেইলিং গাইডলাইন, আমরা কি বিএনবিসি 2020 কি নিব না। বেয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা আমার নেওয়ার দরকার নেই। বেয়ারিং ক্যাপাসিটি ওয়েল এস্টাবলিশড সিস্টেম, এটা আমার লেটেস্ট যদি কোনো ফর্মুলা থাকে, সেটা যদি ভালো জার্নালে বা ভালো করে, অ্যানালাইসিস মেথড আমার এখান থেকে নেওয়ার দরকার নাই, লিকুইফেকশন অ্যানালাইসিস মেথড দরকার নাই। আমার লিকুইফেকশন অ্যানালাইসিস করতে হবে, এই ইনফরমেশন আমি নিব, কিন্তু লিকুইফেকশন অ্যানালাইসিস মেথড কি হবে সেটা আমার বিএনবিসি থেকে নেওয়ার কোনো কিছু নাই। কারণ নিলে বরং ঝামেলা হবে, সেখানে অনেক কিছু কমপ্লিট না, অনেক কিছু ব্যাকডেটেড, অনেক কিছু হলো মানে ঠিক মতো আসে না। স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস এই এবং সেটেলমেন্ট অ্যানালাইসিস ফর্মুলা, সেগুলি এখান থেকে নেওয়ার কিছু হয়। তার মানে আমরা এখান থেকে কি নিতে হবে আর কি নিতে হবে না, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করে, যে আমরা সেটেলমেন্ট ডিফ্লেকশন ক্রাইটেরিয়া অবশ্যই আমরা নিব বিএনবিসি থেকে, ফ্যাক্টর সেফটি নিব বিএনবিসি থেকে, লোড নিব, লোড কম্বিনেশন নিব, তারপরে হলো সাইজমিক জোনেশন, জোন কোএফিসিয়েন্ট, সাবসল ইনভেস্টিগেশন গাইডলাইন, ফাউন্ডেশন ডিটেইলিং গাইডলাইন, উইন লোড, উইন ভেলোসিটি। এরপর হলো লাস্ট বাট নট লিস্ট, বি কেয়ারফুল অ্যাবাউট ম্যাকাডাম, কোয়া কনসলিডেশন বলে। এইটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রপারলি কম্প্যাক্টেড হয় না, এটা সেটেলমেন্ট হয় পুরো সাইটে অনেক সময় একসাথে করে, সেক্ষেত্রে একসাথে সেটেলমেন্ট হওয়ার কারণে মানে প্রবলেমটা কম। কিন্তু ডেঞ্জারাসটা হচ্ছে অনেক সাইট থাকে এরকম, অনেক বিশেষজ্ঞ বা এক্সপার্ট লেভেলের লোকজনকেও দেখছি যে যেদিকে মাটিটা খারাপ সেখানে কিছু ম্যাকাডাম দিয়ে তার উপরে ফুটিং দিয়ে করে ফেলতেছে। তো এটা যেন আমরা না করি, যে কিছু ফুটিং ম্যাকাডামের উপর আছে আর কিছু ম্যাকাডামের উপর নাই, ওই অংশটা মনে করেন ভালো সয়েল, তাহলে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হবে ভবিষ্যতে বেশি, এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তা আমরা এখানে শেষ করলাম, আর 5 মিনিট আমরা প্রশ্ন উত্তর নিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। স্যার একটা প্রশ্ন করতে পারি? হুম। স্যার এখানে আপনি বললেন যে ফুটিং টু ফুটিং বিম করতে হবে, তো এই বিমটা কি আমি যদি 5 ফিট নিচে বেস করি তাহলে কি ওই 5 ফিট নিচেই কি স্যার করবো এখানে? হ্যাঁ, এটা ফুটিং লেভেলে বিম করতে করার কথা বলা মানে হলো ফুটিং এর বটম আর বিমের বটম একই লেভেল। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। আর দেখ, স্যার আসসালামু আলাইকুম। ইসলাম। প্রশ্নটা চ্যাট বক্সে লেখা আছে, অর্থাৎ সয়েল ইনিশিয়ালি যদি আমরা 5 ফিট থেকে 50, 60, 70, 80 ফিট এরকম যদি ক্লে থাকে কন্টিনিউয়াসলি, এবং এটার এসপিটি ভ্যালু যদি 3, 4, 5 এরকমই থাকে, তো এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে বলতেছি আর কি। এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র এসপিটি ভ্যালুর বেসিসে আমরা যদি ফুটিং এর বিয়ারিং ক্যাপাসিটি দিয়ে চেক দেই, তো আমাদের দেখা যাচ্ছে যে এই ফুটিংটা ফেল করে যায় দ্রুত। আমরা যদি সেক্ষেত্রে সিভিটি ভ্যালু নেই তো পাস করে। প্রথমে হচ্ছে যে আমরা মডেল করার সময় এটার বেজে আমরা হিঞ্জ সাপোর্ট দিব নাকি ফিক্স সাপোর্ট দিব, এটা ছিল প্রশ্নটা আর কি। তো এদিকে ক্লে সয়েলটা যদি এরকম স্টিফ থাকে আর কি, অ্যাজ পার বিএনবিসি তে একটা নিয়ম আছে যে ওখানে আপনি চাইলে ফিক্স ধরতে পারবেন স্টার্টিং এ। আরেকটা হচ্ছে ফুটিং এর সাইজ অনুযায়ী যদি রোটেশন চেক করে থাকে এবং সেটা যদি অ্যালাউয়েবল লিমিটের মধ্যে থাকে, তাহলেও ফিক্স ধরা যায়। এটা একটু ক্লিয়ার হওয়ার জন্য, এটা বাউলসের রুলসে আছে আর কি, এই রুলসটা, এই নিয়মটা। ঠিক আছে, মানে আপনি যেটা বললেন সেটা সবই ঠিক আছে, এটা এই নিয়ম ফলো করলে কোনো সমস্যা নেই। হুম। ঠিক আছে। তাহলে কি স্যার এটা কি স্যান্ডের ক্ষেত্রে কি ফিক্স ধরা যাবে না এক্ষেত্রে?
মানে শুধু ক্লে, স্ট্রিপ ক্লে থাকলেই কি এটা শুধু রোটেশনের অনুযায়ী ওকে থাকলে ঠিক ধরতে পারবো, স্যান্ডের ক্ষেত্রে পারবো না? স্ট্যান্ডার্ড তো ধরা যাবে। ওই যে ক্রাইটেরিয়া তো ওই যে অন্য জায়গায় ক্রাইটেরিয়া হলো যে সাইজের বেসিসে যে রোটেশন হিসাব নিকাশ করার ফর্মুলা আছে, সেগুলি দিয়ে হিসাব করে যদি দেখি যে একটা রোটেশন একটা লিমিটের মধ্যে আছে, তাহলে ফিক্স ধরা যাবে। আমরা যেহেতু অত ক্যালকুলেশন অত কিছু করতে চাই না, সেই জন্য আমরা হিঞ্জ ধরে করে দিই, তাই না? জি স্যার। এক্ষেত্রে স্যার টপে রড রেইনফোর্সমেন্ট লাগে আর কি। হ্যাঁ, টপের অনেক শুনলাম। স্যার এক্ষেত্রে আর যদি আমি পিন ধরি তাহলে কি স্যার টপে রেইনফোর্সমেন্ট না দিয়েও তো করা যায়, এক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই আর কি, মানে এখন বিভিন্ন প্র্যাকটিস বা কোডের বিভিন্ন জায়গায় দেখলাম যে মানে টপে একটা নমিনাল রেইনফোর্সমেন্ট দিতে বলে, বাট ফুটিং এর ক্ষেত্রে কেউ দেয় না আর কি। এটা দরকার নেই, মানে হিল সাপোর্ট ধরলে ফুটিং এর টপে আর রডের দরকার নেই। স্যার একটা প্রশ্ন ছিল স্যারের কাছে। স্যার কয়েকটা আইটেম দেখিয়েছে যেগুলো বিএনবিসি 2020 থেকে না নেওয়ার জন্য। তো আসলে আমাদের বিল্ডিং কিন্তু ম্যাক্সিমাম বিল্ডিং এ এখন ব্যাটিং হয়। তো ব্যাটিং করতে গেলে দেখা যাচ্ছে ব্যাটিং ইঞ্জিনিয়ারের সাথে যখন বসি তখন তারা কিন্তু এই কোড কমপ্লায়েন্সের বিষয়গুলো তুলে ধরবে যে আপনার এখান থেকে আপনি এটা নিলেন না কেন, বা এটা একটা কমপ্লায়েন্স ইস্যু হিসেবে দাঁড়ায় কারণ বিএনবিসি 2020 ইটস এ গ্যাজেটেড কোড। তো এই বিষয়ে স্যারের একটু মতামত দরকার যে যে বিষয়গুলো আমরা যদি আপার বা আপডেটেড কোড থেকে নেই সেক্ষেত্রে কোনো ধরনের কমপ্লায়েন্স ইস্যু আসবে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে 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 গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা বিল্ডিং গুলাকে চেক করে, যেমন আরএসসি বা এনি আদার অথরিটি আর কি, যারা তারা কিন্তু একদম টু দা পয়েন্টে কোডের সাথে লেগে থাকে আর কি। তো এইসব ক্ষেত্রে স্যার অনেক সময় দেখা যায় এই যে বিএনবিসির যে প্যারামিটার গুলো আছে এগুলাকে যদি আমরা অ্যাভয়েড করি তখন এই বিল্ডিং গুলা বারবার রিভিশন আসতে থাকে আর কি, যেটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় স্যার। তারা যদি এই বিষয়ে একটু মতামত দিতেন আর কি স্যার। হ্যাঁ, এটা এটা আসলে প্রবলেম। এটা লিগ্যাল একটা ডকুমেন্ট, গ্যাজেটেড ডকুমেন্টে এরকম জিনিসগুলি আসলে মানে না দিলে ভালো হতো। তো এটা তো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা মানে যেটা বলি, যেমন মনে করেন আমরা 20 বছর আগের কোড এখানে আছে। এখন এসিআই কোড অনেক আপডেট হয়ে গেছে, অন্যান্য কোড আপডেট হয়ে গেছে। আমি যেটা বলি, আমি সব জায়গায় বলতেছি যে সবাইকে বলি যে আপনার আপডেটেড যে কোড, সেটা রেফারেন্স দিয়ে সেটা যদি কেউ ইউজ করে, তাহলে মানে সেটা ইঞ্জিনিয়ার হিসাবে সবারই বোঝা উচিত এবং মেনে নেওয়া উচিত। কারণ তারা যদি ওই বিএনবিসি মধ্যেই থাকে, বিএনবিসি থেকে আমি তো বিএনবিসি থেকে বাদ দিচ্ছি না, বিএনবিসি থেকে আমি নিচ্ছি। আমি কি নিচ্ছি? বিএনবিসি আমাকে তো গাইড করবে যে আমার সেটেলমেন্টের লিমিট কত, ডিফ্লেকশন ক্রাইটেরিয়া কি, ফ্যাক্টর অফ সেফটি কি ধরতে হবে, এই জিনিসগুলি গাইড করবে। লোড, মনে করো উইন্ড লোড, আর্থকোয়েক লোড, এগুলি গাইড করবে। লোড কম্বিনেশন কি হবে সেটা গাইড করতেছে। সেগুলি সব আমি নিচ্ছি, আমি কোনোটাতে বাদ দিচ্ছি না। বাট আমি বেয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা কোনটা নিব, সেটা তো বিএনবিসির ইস্যু না। এটা এটা এর মানে বেয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা ইজ ওয়েল এস্টাবলিশড ফর্মুলা। পাইল ক্যাপাসিটির ফর্মুলা অনেক ফর্মুলা আছে। তা আমরা আমার আমার সিচুয়েশনের জন্য আমি যেটা অ্যাপ্লিকেবল, কাস্ট ইনসিটু পাইল বা প্রিকাস্ট পাইলের জন্য যেখানে যেটা অ্যাপ্লিকেবল সেটা আমরা নিতেই পারি। তো এইটা তাদেরকে বুঝাতে হবে আর কি, মানে এটা মানে ফোর্স করার কিছু নাই। আর তারাও আসলে জিনিসটা আহ, মনে করে যে বিএনপিসি কোডে আছে, ওটা ইউজ করলে আর আমাকে কেউ কিছু বলতে পারবে না, সেই সেন্সে তারা ওইটার উপর স্ট্রিক্ট থাকতে চায়। বাট আমার মনে হয় যে এটা মানে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আমরা তাহলে আজকে শেষ করি তাহলে, ইনশাল্লাহ। জি স্যার, আজকে সেমিনারটা তাহলে আমরা এখানেই শেষ করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে সেমিনারে দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সাথে ছিলেন এবং আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নেক্সট আপডেটগুলো আমরা জানিয়ে দিব এবং পরবর্তী সেমিনারের আমন্ত্রণ জানিয়ে আজকে সেমিনারটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।